হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণী পড়াবো, ক্লাস 11 এর আমরা 2D পোর্শনটা শুরু করেছিলাম, কোঅর্ডিনেট জিওমেট্রি। আমরা তার স্ট্রেট লাইন পোর্শনটা পড়ছিলাম, তাই তো। স্ট্রেট লাইনে আমরা দেখবো দুটো থিওরি পার্ট করেছি, তোমরা যদি না দেখে থাকো দেখবে, ঠিক আছে। প্রত্যেকের সাথে প্রত্যেকটা রিলেটেড, প্রথম থেকে দেখতে হলে দেখে হলে বুঝতে পারবে, ঠিক আছে। আজকে আমরা স্ট্রেট লাইনের ফুল থিওরি পার্টটাই করে দেবো, ঠিক আছে, বাকি যেটুকু আছে। তো চলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে, আর কমেন্ট করবে। তো চলো শুরু করে দিই। তোমাদের স্টেট লাইনের যে পোর্শনগুলো আমি বলেছিলাম সেগুলো এবার জাস্ট রিভাইজ করবো হালকা করে, দেন আমরা বাকি থিওরিগুলো বলবো। তো চলো দেখা যাক। তো দেখো, তোমাদের আমি পড়িয়েছিলাম, দেখবে যে বিন্দু প্রবণতা আকার লাস্ট পড়িয়েছিলাম, তাই তো। তো বিন্দু প্রবণতা আকারটা কি? যদি একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, ঠিক আছে, এবং কিউ x1, y1 বিন্দু যদি এবি সরলরেখার প্রতি যায়, আমি একটা ধরে নিই যে এবি সরলরেখা, সেটা হচ্ছে তোমার মানে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে, ঠিক আছে, এবং কিউ x1, y1 বিন্দুটা এবি সরলরেখা দিয়ে পাস করছে, তাহলে সেই সরলরেখাটার সমীকরণটা কি হয়, ঠিক আছে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে তার প্রবণতাটা আমরা কি জানি, এম সমান হচ্ছে tan থিটা, তাই তো। আচ্ছা, আর কিউ x1, y1 পয়েন্টে যদি ওটা দিয়ে যায়, তাহলে আমরা সেই সরলরেখার সমীকরণ কি করেছিলাম, y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1 করছিলাম কিনা। আর px, y এর উপর একটা বিন্দু ছিল, ঠিক আছে। দেন আমরা করছিলাম y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1। দেন এইবার এর কিছু নোটস আছে, ঠিক আছে। এই কিছু নোটস বলতে এর একটা আমরা সিমেট্রিক্যাল ফর্ম পাবো, প্রতিসম আকার পাবো। ব্যাপারটা কি, তোমার এই যে প্রতিসম আকারটা লিখে যাবো সিমেট্রিক্যাল ফর্মটা, তো y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1। আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রবণতা বা স্লোপটা বা গ্রেডিয়েন্টটা m সমান tan থিটা, তো তাহলে y মাইনাস y1 সমান কত লিখতে পারি, tan থিটা ইনটু x মাইনাস x1, ঠিক আছে। তো ওটা আমরা লিখেছি। তো tan থিটাকে আমরা ভাঙতে পারি sin থিটা বাই cos থিটা, এটা তোমরা জানো। তাহলে y মাইনাস y1 সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা ইনটু x মাইনাস x1, এটা হয়। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি y মাইনাস y1 বাই sin থিটা সমান হচ্ছে x মাইনাস x1 বাই cos থিটা, সেটা সমান লিখছি r, সেটা সমান লিখছি আমরা r। যেখানে r মানে কি, r মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার রুট ওভার x মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 তার হোল স্কয়ার, মানে x, y আর x1, y1 ওই পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে r, ঠিক আছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো ওটাই বেরোবে। এটা যদি আমরা y মাইনাস y1 তার হোল স্কয়ার ডিভাইড বাই sin cos থিটা সমান হচ্ছে x মাইনাস x1 তার হোল স্কয়ার ডিভাইড বাই cos থিটা, তারপরে যদি আমরা যোগ করে দিই সংযোজন প্রক্রিয়া আসবে, কি হবে উপরটা পড়ে যাবে কি, y মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস x মাইনাস x1 তার হোল স্কয়ার ডিভাইড বাই sin cos থিটা প্লাস cos থিটা, তারপর যদি পুরোটা রুট করে দিই দেখো এটাই আসবে। ওখান থেকে লিখছি আমরা এটা সমান r। আর মানে কত অ্যাকচুয়ালি রুট ওভার x মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 তার হোল স্কয়ার, ঠিক আছে। তো এটা বলা যায়। আচ্ছা, এটা মনে রাখবে, এর প্রতিসম আকারটা এটা হয়, ঠিক আছে। আর এখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করো x আর y এর ভ্যালুটা আমরা কি পাবো। x এর ভ্যালুটা এখান থেকে লক্ষ্য করো, x সমান হবে x1 প্লাস r cos থিটা আর y সমান হচ্ছে y1 প্লাস r sin থিটা, এটা হয়। তো এই দুটো ইকুয়েশনকে আমরা কি লিখি, প্যারামেট্রিক ইকুয়েশন লিখি। ওই সরলরেখাটার প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক সমীকরণ আমরা লিখি, যেখানে থিটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। থিটাকে আমরা একটা প্যারামিটার বলি। তো x সমান হচ্ছে x1 প্লাস r cos থিটা, y সমান হচ্ছে y1 প্লাস r sin থিটা। ভালো করে তুমি যদি লক্ষ্য করো এখানে যদি ভ্যালুটা আমি পুট করো, তুমি x1 এর জায়গায় r তোমার x1 প্লাস r cos থিটা আর y1 এর জায়গায় y1 প্লাস r sin থিটা যদি এই জায়গাটাতে পুট করো তুমি, y1 এর জায়গায় এখানে y1 সমান একটা x সমান হচ্ছে x1 প্লাস r cos থিটা, হ্যাঁ, আর y সমান হচ্ছে y1 প্লাস r sin থিটা। x এর জায়গায় y জায়গায় যদি তুমি ভ্যালু পুট করো দেখবে তোমার r এর ভ্যালুটা বেরিয়ে যাবে। অবভিয়াসলি বেরোবে। দেখো x1 প্লাস r cos থিটা মাইনাস x1 আর y1 প্লাস r sin থিটা মাইনাস y1, তাহলে দেখো r স্কয়ার cos থিটা প্লাস r স্কয়ার sin থিটা, ক্যালকুলেশন করলে দেখো r ই বেরোবে। বুঝা যাচ্ছে কি বলছি? চলো, তো এটা গেল তোমার ওর প্রতিসম আকার বা সিমেট্রিক্যাল ফর্মটা, এটা মনে রাখবে, এটা নোট করে লিখে রাখবে। আচ্ছা, দেন আমরা যাব, আমরা 2 নম্বরটা যেটা লিখেছি দেখো, বলছি একটা সরলরেখার নতি, একটা সরলরেখার নতি যদি তোমার m হয় আর সেটা যদি 0, c বিন্দুগামী হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি হবে। আমরা করেছিলাম দেখবে প্রবণতা ছেদিতাংশ আকারটা, প্রবণতা ছেদিতাংশটা কি করছিলাম, নতিটা m ছিল আর ওটা 0, c বিন্দুগামী ছিল। দেন আমরা কি করছিলাম, y সমান কি করছিলাম mx প্লাস c। তো এই ইকুয়েশনটা তো ওটা বেরিয়ে যাবে। দেখো, এটা সরলরেখার নতি যদি m হয় আর সেটা যদি 0, c বিন্দুগামী হয়, এর নতির হচ্ছে m, আর এটা যদি 0, c দিয়ে পাস করে, মানে এখান থেকে একটা ডিসটেন্স যদি c হয় অ্যাকচুয়ালি, তো আমরা সরলরেখার সমীকরণটা কি পেলাম অ্যাকচুয়ালি, y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1। তো এটা কি বিন্দু দিয়ে পাস করছে, 0, c বিন্দু দিয়ে পাস করছে, তাহলে x1 এর জায়গায় 0 আর y1 এর জায়গায় c পুট করব। ক্লিয়ার? কি বললাম, x1 এর জায়গায় 0 আর y1 এর জায়গায় c পুট করব, তাহলে কথা হচ্ছে দেখো y মাইনাস c সমান হচ্ছে m ইনটু x মাইনাস 0, কারণ এই সরলরেখাটা 0, c বিন্দু দিয়ে পাস করছে।
তাহলে y মাইনাস c সমান হচ্ছে mx বা y সমান হচ্ছে mx প্লাস c। এটা হলো প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা প্রবণতা ছেদিতাংশ আকারটা বের করে নিতে পারবো। বোঝা গেল কি বললাম? আগের ভিডিও পার্টগুলো দেখো, তাহলে তারপর এটা দেখবে বুঝতে পারবো। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারবে। এবার চলো আমরা পড়াবো ওর ছেদিতাংশ আকার। চলো এবার দেখো এর 2 পয়েন্ট ফর্ম বা দুই বিন্দু আকার ব্যাপারটা কি, ঠিক আছে? একটা আছে যে একটা সরাকার উপর যদি দুটো বিন্দু থাকে, মানে তোমার x1, y1, x2, y2 যদি দুটো বিন্দু থাকে, তাহলে সেই সরাকার সমীকরণটা কি হবে? ঠিক আছে, আমরা কি করবো দেখো। তো আমরা এবি একটা সরাকার নিয়েছি, তারপর সি আর ডি দুটো বিন্দু নিয়েছি, x1, y1 আর ডি হচ্ছে x2, y2, ঠিক আছে? px, y এর উপর একটা বিন্দু ছিল, ঠিক আছে? তো px, y এর উপর যদি একটা বিন্দু থাকে, আমরা এবি সরাকার সমীকরণ আমরা অ্যাকচুয়ালি কত জানি? একটা সরাকার সমীকরণ কত হয়? y সমান হচ্ছে mx প্লাস c। এটা আমরা জানি, আর এখান থেকে এটা দৈর্ঘ্যটা যদি c হয়, ঠিক আছে? তো এবি সরাকার উপর সি আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1 লিখেছি, ও px, y ওই সরাকার উপর একটা বিন্দু, হ্যাঁ? তাহলে এবি সরাকার সমীকরণ কত হবে? y সমান হচ্ছে mx প্লাস c। তো y সমান mx প্লাস c হচ্ছে এবি সরাকার একটা অ্যাকচুয়ালি একটা সমীকরণ। তো এটা যদি হয়, অ্যাকচুয়ালি এর উপর যদি দুটো বিন্দু থাকে, c হচ্ছে x1, y1 আর d x2, y2, নিশ্চয়ই সরাকারটাকে পাস করবে বা ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এক নম্বর সরাকা, তাহলে এক নম্বর সরাকা x1, y1 বিন্দু বানো। তাহলে কথা হবে y1 সমান হচ্ছে mx1 প্লাস c, এটা 2 নম্বর দিলাম, ঠিক আছে? আর এক নম্বর সরাকা x2, y2 বিন্দু বানো, x2, y2 বিন্দু বানো। তাহলে y2 সমান কত দিলাম? mx2 প্লাস c, এটা 3 নম্বর দিলাম, ঠিক আছে? করা যায়। আচ্ছা, এর আমরা প্রবণতাটা নির্ণয় করবো, তাই তো? এর প্রবণতা যদি নির্ণয় করতে যাই, তাহলে 2 থেকে আমরা সাপোজ 3 টা বিয়োগ করছি, 2 মাইনাস 3 ইমপ্লাইজ এর কত করা যায় বলো? y1 মাইনাস y2 সমান কত হবে তাহলে বলো? m ইনটু x1 মাইনাস x2, যদি বিয়োগ করি তাহলে m সমান কত হবে অ্যাকচুয়ালি? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা হয় m। এটা বেরিয়ে রইল, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করে দেবো, আমরা কি পাই? আমরা সরকার সমীকরণ পাবো from 1 minus 2 কত হয় অ্যাকচুয়ালি? y minus y1 সমান হচ্ছে m into x minus x1। ভালো করে লক্ষ্য করো, y minus y1 সমান হচ্ছে m into x minus x1। একটু আগে আমরা পড়লাম একটা সরকার উপর যদি x1, y1 একটা বিন্দু হয়, তাহলে আমরা কি করি? y minus y1 সমান হচ্ছে m into x minus x1, ঠিক আছে? তো এখানে আমরা এর ভ্যালুটা পুট করে দেবো। m এর ভ্যালুটা কত পেয়েছি? এটা পেয়েছি, তাহলে কত হবে? y minus y1 বাই সমান হচ্ছে কত? y1 minus y2 ডিভাইড বাই x1 minus x2 ইনটু x minus x1। তাহলে ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি? y minus y1 বাই x minus x1 সমান হচ্ছে y1 minus y2 বাই x1 minus x2। এটা হচ্ছে এবি সরকার সমীকরণ। আমরা এবি সরকার সমীকরণ, এই দুটো এবি সরকার সমীকরণ আমরা কি বলতে পারবো তাহলে? যখন এবি সরকার উপর দুটো বিন্দু থাকবে, তখন আমরা কি বলবো? যে y minus y1 বাই x minus x1 সমান হচ্ছে y1 minus y2 ডিভাইড বাই x minus x2। কি বোঝা যাচ্ছে? এটা তোমরা বক্স করে নাও। হয়ে গেল? কি করলাম আমরা? y minus y1 সমান হচ্ছে m into x minus x1, এটা আমরা তো পেয়েছিলাম অ্যাকচুয়ালি। আমরা এখান থেকে বের করলাম y minus y1 সমান হচ্ছে m into x minus x1। m এর ভ্যালুটা কত? y1 minus y2 ডিভাইড বাই x1 minus x2। দেন আমরা ভ্যালুটা এখানে পুট করে দেব। কত বেরোচ্ছে? y minus y1 বাই x minus x1 সমান হচ্ছে y1 minus y2 ডিভাইড বাই x1 minus x2। মনে রাখার জন্য এরকম মনে রাখবে, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে এবি সরকার সমীকরণ। এটা হচ্ছে এবি সরকার সমীকরণ যখন দুটো বিন্দু থাকবে এর উপর। হয়ে গেল? এবি সরকার উপর যখন দুটো বিন্দু থাকবে, দেন সরকার সমীকরণটা y minus y1 বাই x minus x1 হচ্ছে y1 minus y2 বাই x1 minus x2। এবারে দেখো ছেদিতাংশ করে পড়াবো। এবার দেখো এর ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্মটা কি? ধরো x ও x ড্যাশ y y ড্যাশ দুটো আমরা অক্ষ নিয়েছি, ঠিক আছে? তো একটা সরলরেখা ওই দুটো অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করেছে। আমি একটা সিডি একটা সরলরেখা নিয়েছি, সিডি একটা সরলরেখা নিয়েছি। সিডি সরলরেখাটা x অক্ষকে একটা বিন্দু ছেদ করবে, y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? তো আমাদেরকে সিডি সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা কি করছি দেখো, আমরা ওই সিডি সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। বুঝা যাচ্ছে কি বলছি? তাহলে আমরা ধরে নিচ্ছি যে সিডি সরলরেখা x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে। এটা হচ্ছে ছবি, ঠিক আছে? x ও x ড্যাশ y ও y ড্যাশ, ঠিক আছে? বলা হয়েছে। তাহলে যেখানে ওএ টা ধরে নিচ্ছি স্মল এ আর ওবি টা ধরে নিচ্ছি স্মল বি একক। ওএটা স্মল এ একক, ওবি টা হচ্ছে স্মল বি একক, ঠিক আছে? যখন আমরা সরলরেখা বলবো, সরলরেখা মানে তখন এই চিহ্নটা দেবো, কারণ সরলরেখা দুদিকেই এটা হয়।
আর যখন লাইন সেগমেন্ট বলবো, যখন একটা সরলরেখাংশ, সরলরেখাংশের ডিফারেন্স তোমরা জানো নিশ্চয়ই। সরলরেখাংশ মানে সরলরেখার একটা অংশ অ্যাকচুয়ালি, মানে 3 সেমি 4 সেমি নির্দিষ্ট পর্যন্ত দেওয়া থাকবে, ঠিক আছে। আর সরলরেখা মানে সেটা উভয় দিকে কিন্তু বর্ধিত করা যাবে, ঠিক আছে। তো ওয়ে, যখন ওয়ে বলবো একটা লাইন সেগমেন্ট নিশ্চয়ই ওয়ে একটা ডিসটেন্স দেওয়া আছে a একক, আর ওবিটা কত দেওয়া আছে b একক, তখন কিন্তু এই চিহ্নটা দেবো। আর সরলরেখাংশ বললে কিন্তু দুদিকে তীর চিহ্নটা হবে, ঠিক আছে। যাই হোক, তো ওয়ে হচ্ছে স্মল এ আর ওবিটা হচ্ছে স্মল বি, এটা দেওয়া আছে। তাহলে সিডি সরা করো, আমি একটা বিন্দু ধরে নিয়েছি px, y। সিডি সরা করো একটা বিন্দু ধরে নিয়েছি px, y, ঠিক আছে। তো কিভাবে করবো আমরা দেখো। তো px, y যদি সিডি সরা করো একটা বিন্দু হয়, আমরা p থেকে এর উপর একটা লম্ব টানছি, এই লম্বটার নাম দিচ্ছি n, ঠিক আছে। তো এর উপর একটা লম্ব টানছি, নাম দিচ্ছি n। তাহলে আমরা কি বললাম, pn দা পারপেন্ডিকুলার ox, pn দা পারপেন্ডিকুলার ox, বোঝা গেল। ভালো করে লক্ষ্য করো, এটা তো 90 ডিগ্রি অবভিয়াসলি, এটা একটা 90 ডিগ্রি, দুটোই সমকোণ ত্রিভুজ। ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ AOB আর ত্রিভুজ মানে PNA দুটোই সমকোণ ত্রিভুজ। আর এই সমকোণ ত্রিভুজ, এই দুটো সমকোণ ত্রিভুজ কি হয়, পরস্পর সদৃশ্য হয়। ক্লাস 10 তোমরা পড়েছো, দুটো ত্রিভুজ সদৃশ্য কোণে হলে সদৃশ্য হয়, ঠিক আছে। এটা হলে হয়, দেখো এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য বলে যায়। তাহলে কি বলতে পারবো এখন, ত্রিভুজ PNA, ত্রিভুজ বড় ত্রিভুজটা লেখো, ত্রিভুজ AOB ও ত্রিভুজ AOB আর ত্রিভুজ কি বললাম ANP পরস্পর সদৃশ্য। এই কথাটা লেখা যায়। পরস্পর সদৃশ্য হলে আমরা কি বলতে পারি বলো, অতএব আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো দেখো না, OB বাই PN কি বলছে বলো, বা PN বাই OB, যদি বড় ত্রিভুজটা বা ছোট, হ্যাঁ OB বাই PN ই করো, OB বাই PN, OB লাইন সেগমেন্ট ডিভাইড বাই PN, এটা সমান আমরা কি বলতে পারবো বলো, OA বাই NA বলতে পারবো, OA বাই NA। ভালো করে লক্ষ্য করো, এই বাহুটা ডিভাইড বাই এই বাহুটা, আমরা কি হয়, দুটো ত্রিভুজ সদৃশ্য কোণ তাদের অনুরূপ বাহুগুলো কি সমানুপাতে থাকে, ক্লাস 10 এ আছে তোমাদের, ঠিক আছে। তাহলে OB বাই PN সমান কি বলতে পারবো, OA বাই NA বলা যাবে। আচ্ছা, OB বাই PN সমান হচ্ছে OA বাই NA। তো OB ডিসটেন্সটা কত, OB ডিসটেন্সটা তোমরা জানো, OB ডিসটেন্স হচ্ছে P, PN এর ডিসটেন্সটা কত, ভালো করে বলো, PN এর ডিসটেন্সটা কত। এখান থেকে বলো তো ON টা কত, ON টা তো অবভিয়াসলি x, এখান থেকে এটা ভ্যালুটা অবভিয়াসলি x তো, আর এখান থেকে এটা ভ্যালুটা কত y, তো এটা তো জানি আমরা, এখান থেকে এটা ভ্যালুটা y হবে, ঠিক না। তাহলে কত হবে, B বাই PN টা কত, PN ভ্যালুটা y সমান OA মানে কত বলো, OA মানে হচ্ছে পুরোটা, OA মানে হচ্ছে এই পুরোটা, OA মানে তো A জানি। আচ্ছা, আর NA মানে কত, NA মানে ভালো করে লক্ষ্য করি, NA মানে হচ্ছে তোমার OA মাইনাস ON, NA মানে এটা নয়, লক্ষ্য করো আমি NA ভ্যালুটা নির্ণয় করে দিচ্ছি এখানে। NA মানে হচ্ছে তোমাদের ভালো করে OA মাইনাস ON, NA মানে পুরোটা, NA মানে এইটুকু, OA মাইনাস ON করলে হবে। OA মানে কত আবার, OA মানে x, আর ON মানে ভুল বলছি, OA মানে হচ্ছে A আর ON মানে x, ঠিক আছে। এটা করা যায়, তো বললাম A বাই A মাইনাস x, এটা করা যায়। এটা করে ঘুরিয়ে দিচ্ছি আমি, কত হবে y বাই b যদি করি তখন কত হবে a মাইনাস x বাই a, আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে, ওটা কি না করা যায়। আর y বাই b সমান a বাই a মাইনাস x বাই a, এটা তোমরা জানো। আর y বাই b সমান হচ্ছে কত 1 মাইনাস x বাই a, এটা করা যায়। আর কি করতে পারি, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 হলো। তো আমরা একটা সহরেখা সমীকরণ কি পেলাম, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। তাহলে একটা সহরেখা যদি x অক্ষকে যদি x অক্ষ মানে ওই সহরেখাটার মানে ওএ টা যদি স্মল a হয়, ওবি যদি স্মল b হয়, ওই সহরেখার একটা সহরেখার উপর একটা বিন্দু স্থানাঙ্ক যদি x, y হয়, এই সহরেখার সমীকরণটা কত হবে, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটা বলেছে x ছেদিতাংশ, অ্যাকচুয়ালি x ছেদিতাংশটা কত a আর y ছেদিতাংশটা হচ্ছে b। যদি এটা হয় তাহলে আমরা কি বলবো, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। বোঝা গেল কি বললাম। চলো এবার দেখো যে আমরা এর ছেদিতাংশ আকারটা যেটা পেলাম x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, তো এই সহরেখাটার যদি মূল বিন্দুগামী হয়, অ্যাকচুয়ালি কোনো কারণে মূল বিন্দুগামী হয় মানে কত, অ্যাকচুয়ালি এই যে এর ভ্যালুটা কত হবে, এটা 0 আর এটাও 0, কারণ কি এখান থেকে এটা ভ্যালুটা মানে মূল বিন্দু দিয়ে পাস করলে এই সহরেখাটা অ্যাকচুয়ালি এরকম ভাবে পাস করবে, মানে এটা 0 হয়ে যাবে, বিটা 0 হয়ে যাবে, যদি সাপোজ এরকম হয়, মানে সিডি সহরেখাটা অ্যাকচুয়ালি ঢুকে যাবে কত অরিজিনে, এখানে ও তে ঢুকে যাবে, মানে এই ডিসটেন্সটা 0 হতে হবে, এই ডিসটেন্সটা 0 হতে হবে। যদি হয় তখন আমরা কি করব,
এক্স বাই জিরো আর ওয়াই বাই জিরো, মানে এই জায়গায় যদি জিরো পুট করো আর বি এর জায়গায় যদি জিরো পুট করো, এই উভয়ের মান কি হবে? অনির্ণেয়। কারণ কোনো কিছু ডিভাইড বাই জিরো আমরা কি করি? আনডিফাইন্ড করি, করা যাবে না। তাহলে ওই সরলরেখার সমীকরণটাকে আমরা কোনো কারণে এর আকারে প্রকাশ করতে পারবো না। আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি y সমান হচ্ছে mx, y সমান mx জানি, ঠিক আছে। y সমান mx মানে কত? y সমান 2x 3x 4x সামথিং তুমি যা ইচ্ছে ধরো, মূলবিন্দু দিয়ে পাস করবে। তো সেই সমীকরণকে কোনোদিন এই কারণ এই আকারে প্রকাশ করা যাবে না। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে প্রকাশ করা যাবে না। তাহলে মূলবিন্দুগামী সরলরেখাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা যায় না। এই কথাটা লিখতে পারো তুমি। আচ্ছা, আবার দেখো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই সরলরেখাটা অ্যাকচুয়ালি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? x অক্ষকে দেখো a স্মল a, 0 বিন্দুতে ছেদ করবে। কারণ কি এখানে এই যে এখানে a এর যে পয়েন্টটা, এই পয়েন্টটার কত? a, 0, আর b পয়েন্টটা কত? অ্যাকচুয়ালি কত? 0, b। কারণ এখান থেকে এটা দূরত্ব কত? b, আর এখান থেকে এটা দূরত্ব a। তাহলে এটা 0, b, তো এটা y অক্ষের উপরে আছে b পয়েন্টটা, আর এটা x অক্ষের উপরে আছে a পয়েন্টটা। তাহলে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 সরলরেখা x অক্ষকে a, 0, আর মানে স্মল a, 0, y অক্ষকে b, 0, b বিন্দুতে ছেদ করে। বুঝা যাচ্ছে কি বলছি? এটা एग्जांपल দিলে আর ব্যাপারটা ক্লিয়ার হতে পারে। তোমাদের যদি সাপোজ একটা ইকুয়েশন থাকে এরকম 2x 3y 12, এরকম একটা ইকুয়েশন আছে। তো এটাকে প্রথমে তুমি এই ফর্মে সাজাবে ছেদিতাংশ আকারে। কিভাবে করবে? 2x 3y 12 1 করা যায়, আর 2x 12 3y 12 1 করতে পারো, আর x 6 y 4 1। তাহলে কি বলতে পারবো আমরা? এদের একটা ছবি আঁকি আমরা। তাহলে x অক্ষকে কত? 6, 0, আর y অক্ষকে কত? 0, 4 বিন্দু ছেদ করবে। x অক্ষকে 6, 0, আর y অক্ষকে 0, 4 বিন্দু ছেদ করবে। আর এই সরলরেখার সমীকরণটা কত? 2x 3y 12। হয়ে গেল কি বললো? যদি এরকম একটা ফর্মে থাকে তুমি এই ফর্মে নিয়ে আসবে, বুঝতে পারবে যে x অক্ষকে কত বিন্দু ছেদ করছে, y অক্ষকে কত বিন্দু ছেদ করছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো নেক্সট দেখি। এবার দেখো অবিলম্ব আকার বা নরমাল ফর্ম ব্যাপারটা কি, ঠিক আছে। তো দেখো আমরা x ও x ড্যাশ y ও y ড্যাশ দুটো অ্যাক্সিস নিয়েছি, আমরা দুটো অক্ষ নিয়েছি, ঠিক আছে। তো বলছে কি একটা সরলরেখা নিয়েছি, LM একটা সরলরেখা দেবো এখানে তোমার একটা CD একটা সরলরেখা নিয়েছি, এটা তোমার হবে CD সরলরেখা। তো CD সরলরেখাটা, এই CD সরলরেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদের কি বলা আছে কন্ডিশন, যে মূল বিন্দু থেকে CD সরলরেখার উপর একটা লম্ব ধরে নেওয়া আছে। অবিলম্ব মানে ব্যাপারটা কি? অবিলম্ব মানে হচ্ছে তোমার এখানে অবিলম্ব মানে হচ্ছে একটা কোনো বিন্দু থেকে একটা পয়েন্টের উপর, কোনো বিন্দু থেকে একটা সরলরেখার উপর যে লম্বটা সেটাকে অবিলম্ব বলে। কোনো বিন্দু থেকে একটা পয়েন্টের উপর যেটা লম্ব সেটাকে অবিলম্ব বলি। এই যে সরলরেখাটাকে আমরা অবিলম্ব বলি, ঠিক আছে। তো এখানে মূল বিন্দু থেকে CD সরলরেখার উপর অঙ্কিত অবিলম্ব কি? ON, মানে অ্যাকচুয়ালি কত? ON লম্ব CD। কি বুঝতে যাচ্ছে? এখানে CD সরলরেখার উপর তোমার মূলবিন্দু O থেকে লম্বটা হচ্ছে তোমার ON, ঠিক আছে, আর এর দৈর্ঘ্যটা হচ্ছে P। তাহলে দেখো আমি লিখেছি, ধরি CD সরলরেখার উপর মূলবিন্দু O থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে ON, সেটা সমান হচ্ছে স্মল p, ঠিক আছে। আর কি বলেছে? এই যে অভিলম্বটা, এই অভিলম্বটা কি করছে? এই অভিলম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণে আনত আছে। মানে এই ON সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে দেবো, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণে নত বা আলফা কোণে আনত, ঠিক আছে। দেন আমাদের এই যে AB সরলরেখা, এই যে AB সরলরেখা আছে, এই সরলরেখাটা আমাদের সমীকরণটা নির্ণয় করতে হবে। AB সরলরেখার আমাদের সমীকরণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। AB সরলরেখার আমরা সমীকরণ নির্ণয় করব। আমরা কার সমীকরণ নির্ণয় করব? AB সরলরেখা। এই AB সরলরেখার আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে, এটা বলা আছে। কি বলছি বোঝা যাচ্ছে? মূলবিন্দু O থেকে এই CD সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে ON, বুঝা গেল? এটাকে আমরা অভিলম্ব বলি। আর এই অভিলম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণে আনত, ঠিক আছে। ওটাই লিখেছি। যদি CD সরলরেখার উপর মূলবিন্দু O থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ON সমান হচ্ছে স্মল p, আর ON সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণে আনত, অর্থাৎ NO x সমান হচ্ছে আলফা, এটা বলা আছে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি? আচ্ছা AB সরলরেখার, তাহলে AB সরলরেখার সমীকরণটা অ্যাকচুয়ালি কত হবে বলতো? তাহলে AB সরলরেখার সমীকরণ এটা বলতে পারি, অতএব এক মিনিট, অতএব AB সরলরেখার সমীকরণ হবে। আচ্ছা, এই বিষয়টা সমীকরণটা আগে নির্ণয় করে নিচ্ছি, তারপরে আমরা ভ্যালুগুলো বের করব। আচ্ছা, আমরা কি করেছিলাম? একটু আগেই করেছিলাম যে ওর ইন্টারসেপ্ট ফর্ম, যেটা কি করেছিলাম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 হচ্ছিল না এই সরলরেখার সমীকরণটা? যদি n ওর উপর একটা যদি বিন্দু হয়, করেছিলাম তো। মানে অ্যাকচুয়ালি এখানে a টা মানে কত ছিল? OA ছিল, আর b মানে কত ছিল? OB ছিল।
এখান থেকে এটা দূরত্বটা তো স্মল এ ছিল আর এখান থেকে দূরত্বটা স্মল বি ছিল, তাহলে এবি সরলরেখার সমীকরণ আমরা এটা বলতে পারবো না x বাই ওএ প্লাস x বাই ওবি ইকুয়াল টু 1 বলা যাবে? x বাই ওএ প্লাস y বাই ওবি ইকুয়াল টু 1 কি বোঝা যাচ্ছে? এবি সরলরেখার সমীকরণ আমরা কি বলতে পারবো x বাই ওএ প্লাস y বাই ওবি ইকুয়াল টু 1, কারণ আমাদের কি ছিল x বাই স্মল এ প্লাস y বাই স্মল বি ইকুয়াল টু 1 ছিল, তাহলে x বাই ওএ প্লাস y বাই ওবি ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা আমাদের সমীকরণ। আমাদের এবারে এই যে ওএ আর ওবির ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কি করছি দেখো, ওএ আর ওবির ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এই যে ওএন এ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ? তো সমকোণী ত্রিভুজ ওএন এ। আচ্ছা এর কি বলা যায় দেখো, তোমাদের ত্রিকোণমিতির আইডিয়া কাজে লাগবে। আচ্ছা এর কোণটা, এর সমকোণ কোণটা এটা, অতিভুজ কোণটা এটা, ঠিক আছে? তো যদি আমি এই বাহুটা ধরি, তো আমরা যদি cos আলফা করি, ভালো করে দেখো, লক্ষ্য করো, আমাদের দরকার কি এই যে ওএটা দিয়ে দরকার আর ওএনটা দিয়ে দরকার। ওএন আর ওএ দিয়ে আমরা কি পাই বলো তো? এটা তো 90 ডিগ্রি, এটা তো আলফা, এটা 90 ডিগ্রি, এটা আলফা, তাহলে ওএন আর ওএ দিয়ে কি পাবো? এটা 90 ডিগ্রি বিপরীত বাহুটা কি অতিভুজ? তো তাহলে ওএন বাই ওএ সমান কি হয়? অতিভুজ বা হাইপোটেনিউস বলতে পারি। তাহলে cos আলফা সমান কত হবে বলো? cos আলফা সমান কত বলতে পারি? প্রথমে ত্রিভুজটা ওএন বাই ওএ, ভালো করে লক্ষ্য করো, cos আলফা সমান হচ্ছে ওএন বাই ওএ, মানে কত? ভূমি বাই অতিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয়, সরি এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আলফা হয়, এটা কি হবে? বেস, ভূমি, এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে কত? ভূমি বাই অতিভুজ বলা যায়। তাহলে ওএন বাই ওএ হয়ে গেল। তাহলে ওএন, তাহলে এখান থেকে কি বলতে পারবো? তোমার ওএন মানে তো পি, তাহলে cos আলফা সমান হচ্ছে তোমার পি বাই ওএ, এটা বলা যায়। বা ওএ সমান কত? পি বাই ওএ ইনটু cos আলফা সমান পি, ওএ সমান হচ্ছে পি বাই cos আলফা। কি বলছি, বোঝা যাচ্ছে? এবার দেখো, আচ্ছা বলো এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস আলফা, ভালো করে বুঝো। এটা আলফা হলে অবভিয়াসলি এটা তো 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, কারণ এটা তো একটা পারপেন্ডিকুলার এক্সিস, ঠিক আছে? এক্স এক্সিস ওয়াই ওয়াই এক্সিস। আচ্ছা তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস আলফা। আমাদের দরকার কি? আমাদের দরকার কিন্তু এই ভ্যালুটা, ওবির ভ্যালুটা। আমরা দেখো ওএর ভ্যালু পেয়ে গেছি, আমাদের দরকার ওবি ভ্যালু, আর আমাদের ওএন জানা আছে স্মল পি, তাই তো? তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো? ওএন আর ওবি দিয়ে, ওএন আর ওবি দিয়ে নির্ণয় করবো। তাহলে কি পাবো? সমকোণী ত্রিভুজ ওএন বি ইমপ্লাইজ দ্যাট, কি পাবো বলো? তাহলে বলতে পারবো দেখো এটা 90 ডিগ্রি, এটা তোমার আলফা, আমরা কসেই নেবো, cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত হবে? cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত হয়? সেম, ভূমি বাই অতিভুজ, আমরা জানি তো, বেস বাই হাইপোটেনাস। তাহলে ভূমি কত? তখন এর ভূমি কত? ওএ নেই, আর অতিভুজ কত? অবভিয়াসলি 90 ডিগ্রি অপোজিটটা ওবি হবে, তাহলে কত? ওএন বাই ওবি, এটা হয়। আবার cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত বলতে পারো? sin আলফা, ভালো করে লক্ষ্য করো। আর ওএন মানে কত? ওএন মানে তো তোমার স্মল পি বাই ওবি। তাহলে এখান থেকে ওবি কত পেলাম? স্মল পি বাই sin আলফা। দেখো ওএন ওএ সমান পেলাম পি বাই cos আলফা, আর ওবি সমান পেলাম পি বাই sin আলফা। এবার লক্ষ্য করো, ঠিক আছে? আমাদের এইখানটা একটু মিশতে হচ্ছে। এবার দেখো আমাদের সরলরেখাটার সমীকরণ কি ছিল? x বাই ওএ প্লাস y বাই ওবি ইকুয়াল টু 1 ছিল কি না? তাহলে ফ্রম 1 আমরা কি লিখতে পারবো? মানে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি ফ্রম 1 আমরা কি লিখতে পারবো? 1 দেখো x বাই ওএ মানে কত বলো? ওএ মানে কত? p বাই cos আলফা, তাহলে x বাই p বাই cos আলফা প্লাস y বাই ওবি মানে কত? p বাই sin আলফা, মানে হচ্ছে কত? 1, আর কত পাবো? x cos আলফা বাই p, cos আলফাটি উপরে তুলে দাও, প্লাস y sin আলফা বাই p ইকুয়ালস টু 1। আর কি বলতে পারবো? যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু 2। কি বলতে যাচ্ছে? কি বলা গেল? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। তো কিভাবে পেলাম আমরা? বোঝা যাচ্ছে কি বলছি? কিভাবে পেলাম? তাহলে মূল বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা যদি বা অভিলম্বটা যদি ওএন সমান স্মল পি হয়, এবং ওই সরলরেখাটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে, দেন কি হবে? আমরা ইকুয়েশনে কি পাবো? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এটা x cos আলফা প্লাস y বাই sin আলফা বাই p সমান হচ্ছে 1, তাহলে x cos আলফা প্লাস y sin আলফা সমান হচ্ছে p। বোঝা গেল কিভাবে বললাম? এরকম ভাবে নির্ণয় হয়। ঠিক আছে, চলো এবার দেখো তোমাদের একটা উপপাদ্যের মতো আছে ব্যাপারটা, মানে তোমার সরলরেখার সমীকরণ আমরা সাধারণ আকারটা অ্যাকচুয়ালি কি জানি বলছি।
এটা সহায়ক সমীকরণের সাধারণ আকারটা কত হয় অ্যাকচুয়ালি ax + by + c = 0। ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নয় বা দ্বিঘাত সমীকরণ না। মানে ব্যাপারটা কি, যে x ও y এর একঘাত সমীকরণ সর্বদা একটা সহায়ক সমীকরণকে প্রকাশ করবে। মানে আমরা যে সহায়ক ইকুয়েশন পাবো অবভিয়াসলি সেটা x আর y এর একঘাত হবে, কিন্তু কোনো কারণে দ্বিঘাত হবে না। ঠিক আছে, এই দেখো x এর এটা একঘাত, এটাও একঘাত। ঠিক আছে, x y এর একঘাত সমীকরণ সর্বদা একটা সহায়ক সমীকরণকে প্রকাশ করবে, এটা বলা যায়। আর একটা বলা যায়, এটা তোমাদের প্রুফ আছে, জাস্ট স্টেটমেন্টে জেনে রাখো x আর y এর একঘাত সমীকরণ অবশ্যই একটা সহায়ক সমীকরণ হবে। ঠিক আছে, আর যে কোনো সহায়ক সমীকরণ সর্বদাই x ও y এর একঘাত সমীকরণ হবে। একটা সহায়ক সমীকরণ সর্বদাই অবভিয়াসলি একটা সহায়ক যদি হয় সে সমীকরণ সর্বদাই x ও y এর একঘাত হবে, মানে এর বিপরীত থিওরেমটা ওটাই। ঠিক আছে, কনভার্সলি যে পার্টটা হয়। তাহলে একটা সহায়ক সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্মটা কি মনে রাখবে, যে ax + by + c = 0। বুঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, এবার বলেছি দেখো, দুটো প্রদত্ত সহায়ক ছেদবিন্দুগামী সহায়ক সমীকরণ, যদি দুটো সহায়ক দেওয়া থাকে তাদের ছেদবিন্দুগামী সহায়ক সমীকরণটা কি হবে? ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন, ওই যে বিটুইন দ্য টু স্ট্রেট লাইনস। এই ধরো দুটো ইকুয়েশন আছে, a1x + b1y + c1 = 0, আর একটা আছে a2x + b2y + c2 = 0। তাহলে এদের ছেদবিন্দুগামী সহায়ক সমীকরণটা কি হবে? তো লিখেছি দেখো, 1 নম্বর আর 2 নম্বর সহায়ক ছেদবিন্দুগামী সহায়ক সমীকরণ হবে a1x + b1y + c1 + k * a2x + b2y + c2 = 0, যখন থিয়েটা হচ্ছে বাস্তব সংখ্যা। আমাদেরকে কি করতে হয়, এরকম করলাম তো, যে দুটো কন্ডিশন দেওয়া থাকে, অঙ্ক যখন করাবো বুঝতে পারবে। সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা নির্ণয় করবো, কে এর ভ্যালুটা নির্ণয় করার পর আমরা কে এর ভ্যালুটা এখানে পুট করবো। ঠিক আছে, ঠিক আছে, a1x + b1y + c1 + k * a2x + b2y + c2, যখন কেটা হচ্ছে বাস্তব ধ্রুবক সংখ্যা। মনে থাকবে? আচ্ছা, আর একটা তোমাদের কন্ডিশন আছে, একটু বলে দিচ্ছি দেখো, তোমরা বই দেখবে, এই তিনটি সহায়ক সমবিন্দু হওয়ার শর্ত কি? তিনটি সহায়ক সমবিন্দু বা কোলিনিয়ার হওয়ার শর্ত কি? এই ধরো তিনটি সহায়ক থাকে, a1x + b1y + c1, a2x + b2y + c2, আর a3x + b3y + c3 = 0। যদি তিনটে সহায়ক থাকে, দেন আমরা কি করব, আমরা যে কোনো দুটো সহায়কের আমরা স্থানাঙ্ক ধরে নেব। a1x + b1y + c1 আর a2x + b2y + c2 সহায়ক দুটো স্থানাঙ্ক আমি সাপোজ ধরে নিচ্ছি আলফা, বিটা। ঠিক আছে, আমরা তিনটে বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ ওই তিনটে বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা আলফা, বিটা। না সরি, 1 নম্বর আর 2 নম্বর সহায়কের শেষ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি আলফা, বিটা। এটা আর এটা যদি সাপোজ থাকে, আর একটা সহায়ক আছে a3x + b3y + c3 = 0। কি বলতে চাইছি বোঝা ব্যাপারটা, একটু বলে দিচ্ছি, আর করাচ্ছি না। আর একটা সহায়ক আছে, এই দুটো সহায়ক ছেদবিন্দু স্থানাঙ্ক যদি আলফা, বিটা হয়, নিশ্চয়ই সমীকরণ দুটোকে সিদ্ধ করবে। মানে a1 আলফা + b1 বিটা + c1, a2 আলফা + b2 বিটা + c2 = 0। দেন এখান থেকে আমরা কি বের করব, আলফার ভ্যালুটা পাবো আর বিটার ভ্যালুটা পাবো ক্রস মাল্টিপ্লিকেশন করে। ঠিক আছে, বা বর্গীকরণ করে। তারপর আমরা দেখব যে আলফা আর বিটার মানটা এখানে বসিয়ে এই ইকুয়েশনকে সিদ্ধ করছে কিনা, মানে আলফা আর বিটার যে মানটা পাবো সেটা 3 নম্বর ইকুয়েশনটাকে সিদ্ধ করছে কিনা। যদি 3 নম্বর ইকুয়েশনটাকে পুরোপুরি হোল্ড করে যায়, তাহলে বলবো যে তিনটে সহায়ক সমবিন্দু, তিনটে সহায়ক সমবিন্দু হতে পারবে। ঠিক আছে, তো ওই সমবিন্দু হওয়ার শর্তটা ওখান থেকে আমরা পেয়ে যাবো। কি বলছি, বোঝা যাচ্ছে? আলফা আর বিটার মানটা এখানে পুট করলে তোমার ওখান থেকে একটা সমবিন্দু হওয়ার শর্ত আমরা পাবো। ঠিক আছে, চলো আর একটা আছে তোমার ax + by + c = 0, যেটা আমরা জেনারেল ফর্ম পেলাম, তার কিছু আকার আছে, সেগুলো আমরা করাবো। চলো দেখো, ax + by + c = 0 সহায়কের বিভিন্ন আকারে প্রকাশ, এর কিছু ফর্ম আছে। ঠিক আছে, ফর্মগুলো আমরা করছি দেখো। তো প্রথমে আমরা করছি প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ। প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ মানে আমরা অ্যাকচুয়ালি কি জানি, y = mx + c আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেখানে তোমার m এর ভ্যালুটা পাবো, এর প্রবণতাটা c টা কি, y অক্ষের ছেদিতাংশটা, এটা আমরা পাবো। তো এই কোশ্চেনে আমরা কি লিখতে পারি বলো, তাহলে ax + by + c = 0, ax + by + c = 0। তো এটাকে আমরা লিখতে পারি, আর by সমান হচ্ছে তোমার -ax - c, লেখা যায়, লেখা যায়। আর y সমান কত করতে পারবো, -ax - c/b, অ্যাকচুয়ালি পুরোটা বাইরে কত করা যায়, -a/b * x আর -c/b, ওটা কি না? তাহলে এর দেখো y সমান যদি এটাকে mx + c এর সঙ্গে তুলনা করে, অ্যাকচুয়ালি এর m এর ভ্যালুটা কত, m সমান হচ্ছে -a/b, আর c টা কত হবে, -c/b, অ্যাকচুয়ালি মানে এর আমরা প্রবণতা কত বলতে পারবো। তো এই আকারের প্রবণতা কত, প্রবণতা হচ্ছে তোমার -a/b, আর y অক্ষের ছেদিতাংশের কত বলতে পারবো, এর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে -c/b, y অক্ষের ছেদিতাংশ। কোন ফর্মটা মনে আছে, y অক্ষের ছেদিতাংশ, এখানে যে স্মল c টা বার করেছিলাম, তাই তো, এটা কত হয়, -c/b, মনে থাকবে। এটা এরকম ভাবে হয়। যদি ধরো তো সাপোজ তোমাদের এরকম একটা ইকুয়েশন দেয়, সাপোজ আছে ধরো 2x + 3y = 6, তখন আমরা কি করব, তখন আমরা করব, যদি বলে যে এর প্রবণতা বের করো আর ছেদিতাংশ আকার বের করো, কত হবে, 3y সমান হচ্ছে -2x + 6, তাহলে y সমান কত করতে পারবো, -2/3 * x
প্লাস 6/3, মানে এখান থেকে m টা কত হবে -2/3 আর c টা কত বেরোবে, c টা হচ্ছে 6/3 বা 2, এটা বেরোচ্ছে। কি বুঝতে যাচ্ছে? এগুলো এই ফর্মে নিয়ে এলে হবে। তাহলে এটা সরকার যদি এরকম করে দেওয়া থাকে তার প্রবণতা ছেদিতাংশ আকারটা হচ্ছে এটা। চলো পরেরটা দেখি। এবারে দেখো আমরা নিচের একে ছেদিতাংশ আকারে প্রকাশ। হ্যাঁ, আগে যেটা করছিলাম সেখানে অবভিয়াসলি বিটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ আমরা ax + by + c = 0, তাহলে by সমান হচ্ছে -x - c করছিলাম, তাহলে y সমান -y/b আর -c/b, মানে বিটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হতে হবে। b যদি 0 হয়ে যায় তাহলে তোমার আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, আগে যে কেসটা বলা হয়নি। এখানে দেখো এটা নট ইকুয়াল টু 0 করব, বিটা নট ইকুয়াল টু 0, c নট ইকুয়াল টু 0। ঠিক আছে, একে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। ছেদিতাংশ আকারটা আমরা কি জানি, x/a + y/b = 1 আমরা জানি। ঠিক আছে, তো আমরা এটাকে এখান থেকে কি করতে পারি দেখো, আমাদের করতে হবে ax + by সমান লিখতে কি লিখবো -c, আমরা করেছিলাম মনে আছে। তো এখান থেকে আমরা কত লিখতে পারবো, ax / -c, ax / -c প্লাস by - c = 1 করতে পারি। ঠিক আছে, করা যায়। আর কত করতে পারবো, আর x / -c/a প্লাস y / -c/b = 1 এটা করতে পারবো। তাহলে ভালো করে লক্ষ্য করো, এর x অক্ষের ছেদিতাংশটা কত হবে -c/a, 0, y অক্ষের ছেদিতাংশটা কত 0, -c/b। কি বলতে বোঝা যাচ্ছে? তাহলে এই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ হলো x / a + y/b = 1, এটাই তো ছেদিতাংশ আকার ছিল। ঠিক আছে, তাহলে x অক্ষের ছেদিতাংশটা কত হবে লিখে দাও। x অক্ষের ছেদিতাংশটা হচ্ছে তোমার, না আমি ভুল বললাম একটা কথা, মানে x অক্ষকে -c/a, 0 বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে 0, -c/b বিন্দুতে ছেদ করে। তাহলে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -c/a আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে -c/b। মনে থাকবে কি বললাম? ঠিক আছে, চলো বোঝা গেল। নেক্সট দেখো, ax + by + c = 0। এবার আমরা করব অভিলম্ব আকারে প্রকাশ বা এর নরমাল ফর্মের আকারে প্রকাশ করব, তাই তো। নরমাল ফর্মটা আমরা কি জানিছি, এটা সমীকরণের নরমাল ফর্ম x cos α + y sin α = p। তাহলে এখন দেখো ax + by + c = 0। ঠিক আছে, তো এই সমীকরণটার যদি আমরা যখন c টা আমরা পজিটিভ নেব, c টা যখন ধনাত্মক নেব তখন আমরা কি করব দেখো, আর যখন c টা ঋণাত্মক নেব তখন আমরা কি করব। তো ax + by + c = 0 কে, তাহলে যখন c টা পজিটিভ নিই আমরা x + by - c করলাম, ওইদিকে নিয়ে গেলাম, এক নম্বর ইকুয়েশন। তো এই সমীকরণের আমরা একটা সরল সমীকরণ অভিলম্ব আকার কি জানি, যে x cos α + y sin α = p, এটা আমরা জানি। ঠিক আছে, এখানে p টা কিন্তু অলওয়েজ পজিটিভ, p টা হচ্ছে লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি, আর মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্বটাকে p বলি আমরা, ওর যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, তাই তো। তাহলে x cos α + y sin α = p, তাহলে দুটো সমীকরণ এর অভিলম্ব আকার মানে কত, এক নম্বর আর দুই নম্বর একই সরলরেখার সমীকরণকে বলবে, মানে এক নম্বর ইকুয়েশনের ফর্মটা আছে পুরো দুই নম্বর ইকুয়েশনের ফর্মের মতো। তাহলে একই সরলরেখার সমীকরণকে যদি সিদ্ধ করে তাহলে আমরা কি বলতে পারবো অ্যাকচুয়ালি দেখো, a / cos α সমান হচ্ছে তোমার b / sin α সমান হচ্ছে কত -c/p বলা যাবে। a / cos α অতএব কি বলতে পারবো দেখো, যদি দুটো একই ইকুয়েশন হয়, a / cos α সমান হচ্ছে b / sin α সমান হচ্ছে -c/p, বলা গেল। তাহলে এবার এখান থেকে দেখো, যেহেতু c টা আমরা পজিটিভ নেব, আমরা কি করতে পারি, যে c/p মানে এটা মাইনাস, এটা যেহেতু প্লাস হবে তাহলে এগুলো দুটো মাইনাস হবে, তো -a / cos α সমান হচ্ছে -b / sin α, এটা করা যায়। ঠিক আছে, আচ্ছা, c/p সমান হচ্ছে -a / cos α সমান হচ্ছে -b / sin α। এবার আমরা কি করতে পারি, এটাকে দেখো, এটা আমরা করতে পারি a² / cos² α সমান হচ্ছে b² / sin² α, বা আমরা করেছি দেখবে যে দুটো বিন্দু সমযোজন করেছি, মানে এটা তোমাকে কি করতে পারবো, দুটোকে প্রথমে স্কয়ার করবো, দুটো যোগ করবো, দিয়ে তার রুট নিয়ে নেবো, মানে কত করতে পারি, √a² + b² ডিভাইড বাই √a cos² α + sin² α, ভালো করে লিখতে পারবো, এটা করতে পারি। এটা পজিটিভই হবে কিন্তু বলা হয়েছে, a² / cos² α সমান হচ্ছে b² / sin² α সমান √a² a² + b² ডিভাইড বাই cos² α + sin² α, এটা করা যায়। মানে এর ভ্যালুটা কত বেরোলো তোমার হচ্ছে √a² a² + b² বাই 1, এটা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে c/p সমান এটা বেরোলো, তাহলে c এর ভ্যালুটা কিন্তু কত পাবো বলো, তাহলে c/p সমান অ্যাকচুয়ালি কত বলতে পারি, √a² a² + b² একটা হবে, এটা বলা যায়। আচ্ছা, -a / cos α সমান কত বলতে পারবো, এটা √a² a² + b² আর -b / sin α এটা সমান হচ্ছে √a² a² + b², এটা বলা যায়। তাহলে তোমার এখান থেকে আমাদের বলো কার ভ্যালু বের করবো, এখান থেকে p এর ভ্যালু কত হবে বলো, p সমান কত হবে, c / √a² a² + b², অবভিয়াসলি। আচ্ছা, cos α ভ্যালু, cos α কত বের হবে,
cos alpha সমান বেরো মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। cos alpha কত বেরোবে মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার এখান থেকে তো বেরোচ্ছে। আর sin alpha সমান হচ্ছে মাইনাস b বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এই ভ্যালুটা এখানে পুট করে দাও। আর এখানে তোমার হ্যাঁ x cos alpha plus y sin alpha is to p, ওইখানে ভ্যালুটা পুট করো, আমাদের একটু মুছতে হবে, ঠিক আছে। তাহলে c টা যদি পজিটিভ হয় তাহলে এক নম্বর সমীকরণের অভিলম্ব আকারটা কত হবে, এর জায়গায় a সমান কত বেরিয়েছে, কিছু ভুল করলাম, ঠিক আছে। হ্যাঁ cos alpha ভ্যালু কত মাইনাস x বাই রুট ওভার স্কয়ার স্কয়ার, হ্যাঁ p টা কত c বাই রুট ওভার স্কয়ার স্কয়ার, ঠিক আছে। তাহলে এর অভিলম্ব আকারটা কত বলবো, অ্যাকচুয়ালি আমাদেরকে মুছতে হচ্ছে একটু জায়গাটা। আচ্ছা এই জায়গাটা মুছতে, যখন c পজিটিভ নিলাম এটা নিলাম, একটা নোট করে নেবে তোমরা, এই জায়গাটা একটু মুছতে হবে। কত নম্বর ইকুয়েশন ছিল আমাদের, এক নম্বরে 2 নম্বর দিয়েছিল না। তাহলে তোমাদের যখন c টা পজিটিভ হবে, এক নম্বর যখন c টা ধনাত্মক পজিটিভ, তাহলে যে এক নম্বর ইকুয়েশনের এক নম্বর সমীকরণের অভিলম্ব আকার মানগুলো জাস্ট পুট করব, কত হবে আমাদের কি ছিল ইকুয়েশনটা ax প্লাস x cos alpha প্লাস y sin alpha টু p ছিল, তাই তো। cos alpha কত বেরিয়েছিল মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কত হবে মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু x, ঠিক আছে, এটা বেরোলো। আচ্ছা sin alpha কত মাইনাস b বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু y সমান কত c বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। ভালো করে লক্ষ্য করো, যখন c টা পজিটিভ, দেখো এখানে c এর ভ্যালুটা পজিটিভ আছে, সমান কত হবে মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু x মাইনাস b বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু y সমান হচ্ছে c বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে এর অভিলম্ব আকার। কি বলছি ওই ব্যাপারটা বোঝা গেল, আবার দেখবে পরপর বুঝতে পারবে। আমি এই জায়গাটা জাস্ট ভ্যালুটা এখানে পুট করেছি, এখানে তোমার p বেরিয়েছে c বাই রুট ওভার স্কয়ার বি স্কয়ার, cos alpha বেরিয়েছে মাইনাস a বাই রুট ওভার স্কয়ার বি স্কয়ার, আর sin alpha মাইনাস b বাই রুট ওভার স্কয়ার বি স্কয়ার। তাহলে x cos alpha plus y sin alpha is to p, তো এখানে x এর জায়গায় ভ্যালু সরি cos alpha ভ্যালু sin alpha ভ্যালু আর p এর ভ্যালুটা পুট করে দিবে, বুঝতে যাচ্ছে। তখন c টা তোমার পজিটিভ, এবার যদি c টা নেগেটিভ হয় দেন তুমি কি করবে, যখন c টা ঋণাত্মক, এখানে cos alpha sin alpha p এর মানটা বসানো হয়ে যাবে। c টা ঋণাত্মক হলে কি করবে তখন, ওই ইকুয়েশন থেকে বলা যাবে। তাহলে যখন c টা ঋণাত্মক হয় আর c টা নেগেটিভ, দেন কি হবে, c টা ঋণাত্মক এই জায়গাটা নেগেটিভ বসবে, মানে এগুলো প্লাস প্লাস হয়ে যাবে, মানে কত হবে a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x প্লাস b বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y সমান কত মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা বলতে পারবে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x প্লাস b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y সমান হচ্ছে মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y। মানে এটাকে যদি ঋণাত্মক দিয়ে গুণ করে দিই, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলে এটা মাইনাস চলে আসবে, মানে যখন c টা নেগেটিভ হবে। বোঝাচ্ছে কি বলছি, তোমাদের থিওরি তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সরলরেখা এতদূর পর্যন্ত আছে, ঠিক আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো কিছু স্কিপ না করে, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট থিওরি বলা আছে এখানে, ঠিক আছে। আর তোমাদের 3টে পার্টে দেখে নাও, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেন যখন আমরা অঙ্কগুলো করাবো পুরো ব্যাপারটা করতে পারবে। আর আমরা একটা জিস্ট করবো পরের দিন, কারণ যখন আমরা এর অঙ্ক শুরু করবো আমরা একটা টোটাল জিস্ট করে দেবো, সেগুলো এই জায়গায় নোট করবে। তোমাদের বইতেও করা আছে যদিও, ঠিক আছে, আমি একবার বলে দেবো প্রথমে, দেন তোমরা অঙ্কগুলো শুরু করবে, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লাগে অবশ্যই। হ্যাঁ, সাথে থাকো আমার, ঠিক আছে। আমরা এইভাবে এগাবো সামনের দিকে, ঠিক আছে। চলো, ভালো থাকো।